অনেকে বলতেছে যে আপনার আমাকে অনেকে কমেন্ট করছে যে এত ছাত্র ব্যর্থ হয়েছে, আপনার লজ্জা লাগা দরকার। আসলে একটা ছাত্রের সারা জীবন হাত ধরে থাকার যোগ্য, একজন ছাত্রের সারা জীবন হাত ধরে একজন শিক্ষক থাকার ক্ষমতা নাই। একটা সময় আছে তোমাদেরকে ছেড়ে দিতে হয়। আজকে আমরা তোমাদেরকে ছেড়ে দিতেছি। আর যদি তোমরা জীবনকে অলস করে ফেলো, তোমরা যদি জীবনটাকে বুক করা শুরু করে দেও আজকে দেখো, তাহলে তোমাদের জীবনে একটা বিপর্যয় সময় নেমে আসবে। হয়তো তুমি একজন ছোট ড্রাইভার থাকবে, টুকটুকি চালাবে, আমি মুহিত স্যার তোমার টুকটুকিতে উঠবো, বেশ বেশ আমার একজন ছাত্র কথা বলবো, 10 টাকার ভাড়া যে কথা তোমাকে 20 টাকা দেবো, তার থেকে বেশি আমি দেবো না, কারণ কার সম্পদের প্রতি মায়া নাই। তো সেজন্য বলতেছি জীবনটা একটা কঠিন সময়, আর এই সময়টাকে আরো কঠিন করে তুলি আমরা। এই যে আরব দেশের এক সাহেবকে এক গবেষক প্রশ্ন করেছিলেন, আপনারা দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, আপনাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল তারা তো ইতিহাস বলছে তারা উট নিয়ে ঘুরে বেড়েছে, আর আপনারা ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েস, এরপর জাগুয়ার এই ব্র্যান্ডের গাড়িগুলা নিয়ে ঘুরতেছে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কি গাড়ি নিয়ে ঘুরবে আমরা জানতে চাই। তখন তিনি বললেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আবার উট নিয়ে ঘুরবে। তখন গবেষক বললেন কেন উট নিয়ে কেন ঘুরবে? তিনি বললেন একটা কঠিন সময় একজন পরিশ্রমী মানুষ তৈরি করে, একটা পরিশ্রমী মানুষ একটা সুন্দর সময় এনে দেয়, আর একটা সুন্দর সময় একটা অলস জাতির সৃষ্টি করে, আর একটা অলস জাতি আবার সেই কঠিন সময়টিকে দেখে আনে। তো আজকাল হয়েছে কি, এই আমাদের ছেলে মেয়েগুলা, আমাদের বাচ্চাগুলা, আমাদের ছাত্রছাত্রীগুলা একটা সুন্দর ঘর থেকে বেরিয়ে আসে, যেখানে অভাব নাই, অনটন নাই, তাড়না নাই, ক্ষুধা নাই, পিপাসা নাই, সবকিছুতে পরিপূর্ণ, এবং তারা জীবনটাকে বুক করতে শুরু করে, যার জন্য আজ আর আমাদের কাছ থেকে নতুন কিছু সৃষ্টি হয় না। আস্তে আস্তে জাতি ডুবে যাইতেছে। আমরা জানি রাইট বা হৃদয় এরোপ্লেন আবিষ্কার করেছিলেন তারা দুই ভাই, তারা সাইকেলের গ্যারেজে কাজ করতেন, বারবার বিফল হয়েছে, পেছন ছাড়েননি, এরোপ্লেন আবিষ্কার করে ফেলেছে। তো আমরা তাড়াতাড়ি বিফল হয়েই আমরা এই রাস্তাটাকে ছেড়ে দিই। আমরা জানি মার্ক জুকারবার্গ বিশ্বের সোশ্যাল মিডিয়াকে যিনি রাজ করতেছেন, সোশ্যাল মিডিয়ার সাইটকে যিনি রাজ করতেছেন, মার্ক জুকারবার্গ বিশ্বের 5 জন সেরা ধনীর মধ্যে একজন ধনী। সেই মার্ক জুকারবার্গকে তার গার্লফ্রেন্ড তার সব সোশ্যাল মিডিয়ার সাইটে ব্লক করে দিয়েছিল। তিনি রাগ করে মুখ তুলে দাঁড়িয়েছেন, এমন এক সোশ্যাল মিডিয়া আবিষ্কার করেছেন যা বিশ্বের সমস্ত বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। সমস্ত বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি হচ্ছে ফেসবুক। আর আমরা হলে কি করতাম, আমাদের মতো জাতি হলে কি করতো, চুল লম্বা করতো, দাড়ি লম্বা করতো, তারপর একটা বেঁচে থেকে লাভ কি বল গান টান বাজিয়ে না হয় আত্মহত্যা করতো। আমরা বড় আবেগিক জাতি। আজকালকে আরেকটা জিনিস সাংঘাতিক খায় বেড়েছে, যেটা না বলে পারতেছি না, আত্মহত্যা। একটা ছেলে আত্মহত্যা করেছে, মাত্র 2 বছরের রিলেশন, গার্লফ্রেন্ড ধোঁকা দিয়েছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর যখন লাশ থেকে কবরে নেওয়া হবে, শেষবার যখন মাকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে, ছেলের বয়স 26 বছর, মা ছেলেটার কপালে হাত দিয়ে কাফনটা সরিয়ে মুখটা বের করে কপালে হাত দিয়ে বললেন, বাবার 2 বছরের ভালোবাসার বিরহ যাতে না পেরে তুমি আত্মহত্যা করলাম। আমি মায়ের 26 বছরের ভালোবাসার মধ্যে কি ভুল ছিল, কি ত্রুটি ছিল? হ্যাঁ, আমি অঙ্ক জানতাম না, তুমি 1টি রুটি চাইলে আমি তোমাকে 2টি রুটি দিতাম। তুমি 10 টাকা কলেজের জন্য চাইলে আমি তোমাকে 20 টাকা দিতাম, আমি অঙ্ক জানতাম না। আমি ইংলিশ জানতাম না, তুমি রেগে গিয়ে আমাকে আই হেট ইউ মা বললে, আমি প্রত্যুত্তরে আই লাভ ইউ বাবা বলতাম। কোমর ব্যথা সুজা হতে পারতাম না, কোনোদিন মধ্যবিত্ত পরিবারের মা আমি, কোনোদিন তোমার বাবাকে বলি নাই ঔষধ আনার জন্য, কিন্তু তোমার শরীর গরম হলেই আমি তোমার বাবা যদি ঔষধ বনিয়ে না নিয়ে ঘরে এসেছে, আমি তোমার বাবাকে ঘরে ঢুকতে দিতাম না। তোমার বাবা তোমার জন্য কি করেন নাই, 3 কিলোমিটার অফিস থেকে রাস্তায় হেঁটে বাড়িতে আসতেন, আমি দেখতাম তোমার বাবার শার্ট গামে ভিজে পিঠের সঙ্গে লেগে গিয়েছে, আর ওই ভাড়ার 20 টাকা আমার হাতে গুঁজে দিয়ে বলতেন, আমার কোকাকে ওটা দিও, কলেজে গেলে কিছু খাবে। তোমার বাবা তোমাকে ল্যাপটপ কিনে দেওয়ার জন্য ওভার টাইম করেছে, ওভার ডিউটি করেছে। আজকে আমরা বাবা মায়ের 26 বছরের ভালোবাসা থেকে 2 বছরের ভালোবাসার বিরহ বড় হয়ে গেল। আমাদের 26 বছরের ভালোবাসার কোনো মূল্য নেই। আমরা খুব আবেগিক জাতি, খুব তাড়াতাড়ি আমরা আত্মহত্যা করে ফেলি, খুব তাড়াতাড়ি আমরা আমাদেরকে ফেইলিওর মনে হয়, খুব তাড়াতাড়ি আমরা মনে করে ফেলি যে আমরা একজন অসফল ব্যক্তি। সচিন তেন্ডুলকর আমার মনে হয় যতবার আউট হয়েছেন, তুমি ততবার ক্রিকেটের বল হাতে নেওনি, তাহলে তুমি সচিন তেন্ডুলকরের স্বপ্ন ঘরে বসে বসে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম গেছে তুমি কি করে ভাবো তুমি সচিন তেন্ডুলকর হয়ে যাবা? তুমি কি করে ভাবো তুমি আলবার্ট আইনস্টাইন হয়ে যাবা? সারাদিন ফেসবুক কাটতেছো, ইউটিউব কাটতেছো। আমি একটা কথা বলি, শুনে রাখো, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম তোমাকে কিচ্ছু দেবে না। আল্লাহর কসমকে এই মঞ্চ থেকে বলতেছি, আমি একজন মনিটাইজ প্রাপ্ত ফেসবুক পেজার,
আমার ফেসবুক মনিটাইজ হয়েছে আজ থেকে 5 মাস আগে। আমাকে ফেসবুক টাকা দেয়, মাসে প্রায় 20 থেকে 25টা ভিডিও বানাই। ফেসবুক আমার মাথা থেকে ইনকাম করে আমি আইডিয়া করে দেখেছি 90 থেকে 1 লক্ষ টাকা। আমাকে মাস শেষে ফেসবুকের যখন পে আউট স্পেসে ঢুকি তখন আমাকে দেখায় তোমাকে দেওয়া হচ্ছে $2, যার বাজার মূল্য 168 টাকা। ভারতীয় মূল্য এসে দাঁড়ায় 168 টাকা। 30টা ভিডিও আপলোড করার পর ফেসবুক আমাকে দিচ্ছে। আমার ভিউজ তোমরা দেখেছো, আমার ভিউজ তো আমি মনে করি আমার অনেক ছাত্রছাত্রীদের ফেসবুক পেজ আছে, আমি দেখেছি তোমাদের। আমি মনে করি তাদের থেকে আমার ভিউজ মোটামুটি ভালো আছে। এভারেজ রিলসে ভিউজ আমার মিনিমাম 5000 3000 থাকে। তারপর ফেসবুক আমাকে দিতেছে মাসে পুরো মাসে $1 দেয় আমাকে, আর $1/2। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম চালিয়ে এখানে সুন্দর সুন্দর পোস্ট ফটো পোস্ট করে কোনো লাভ হবে না জীবনে, কোনো লাভ হবে না। এত আবেগিক হলে চলবে না, এত তাড়াতাড়ি মরে যাবে এই সিদ্ধান্ত নিয়ে চলবে না। জীবনকে শক্ত করো, শক্ত করে লাইফটাকে এনজয় করে বাঁচতে শিখো। জীবনটাকে এমন ভাবে প্রস্তুত করো যেন মানুষ তোমাকে দিয়ে মোটিভেশন দেয়, মানুষ তোমাকে দিয়ে উপদেশ দেয়, মানুষ তোমাকে দিয়ে রাস্তা দেখায় যে ওই মানুষটার মতো চলো তুমি, ওই মানুষটার মতো চললে তুমি ওই হতে পারবে, ওই হতে পারবে, ওই হতে পারবে। আজকে আমরা বেশিরভাগ সময় ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা একটা অলস জাতিতে রূপান্তরিত হয়ে গিয়েছি। আমরা অলস হয়ে গেছি, আমাদের দ্বারা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা আমাদের নাই। তোমরা একটা জিনিস শুনলে অবাক হবে, আমাদের দেহে যত ওজন তার মাত্র 2% ওজন আমাদের ব্রেন কনজিউম করে, মাত্র 2% ওজন আমাদের ব্রেইনের ওজন। অথচ আমাদের এই ব্রেনকে ব্যবহার করতে শরীরের সমস্ত এনার্জির 20% এনার্জি ক্রয় করতে হয়। এবং আমরা যদি কোনো একটি কাজকে অভ্যাসে রূপান্তরিত করতে পারি তাহলে ব্রেন তার জন্য আর কোনো চার্জ নেয় না, বৃহৎ কষ্টে কাজ হয়, তার জন্য আর 20% এনার্জি নেয় না। যেমন তুমি দাঁত ব্রাশ করো সকালে ঘুম থেকে উঠে, যখন তুমি প্রথম দিন ব্রাশ করতে যাবে, জীবনের প্রথম ব্রাশ, সেদিন তোমার 20% এনার্জি ক্রয় হয়ে যাবে। আর যেদিন থেকে তোমার ওটা অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে তখন থেকে ব্রেন তোমার কাছ থেকে কোনো ধরনের এনার্জি নেবে না। সুতরাং তোমার স্বপ্নের জন্য তোমার কাজগুলিকে অভ্যাস বানিয়ে নাও, তাহলে দেখবে তুমি তোমার কষ্ট হচ্ছে না, তুমি জীবনের সফলতার দ্বারপ্রান্তে দিকে দাঁড়াতে পারছো। এর জন্য আমরা এত আবেগিক হলে চলবে না। তোমরা দেখেছো গতকাল আমাদের ভারতবর্ষে ঐতিহাসিক 500 বছরের পর রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায়। এখানে একটা কথা বলতে চাই, আমি কোনো সাম্প্রদায়িক মন্তব্য করছি না, আমি একটা জিনিস বোঝাতে চাইছি। এখানে ভারতবর্ষে 20% মুসলমান রয়েছেন। 20% মুসলমানের উপর যদি তোমরা একটা এক্সপেরিমেন্ট চালাও, দেখতে পারবা যে 19% মুসলমান আবেগিক, আমাদের মস্তিষ্ক রয়েছে, আমরা আবেগিক। অথচ এই রাম মন্দির 500 বছরের প্রচেষ্টা বিফল রয়েছেন অনেক, কিন্তু একজন মানুষের দ্বারা এই রাম মন্দির তৈরি হয়েছে। সবচেয়ে বেশি অবদান যার রয়েছে তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আবেগে বেরিয়ে পড়েন নাই, তিনি চেষ্টা করেছেন এবং তার চেষ্টা সফল হয়েছে, আজকে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এগুলা থেকে শিক্ষা নাও, চেষ্টার উপর পৃথিবীতে আর কিছুই নাই। তুমি যদি চেষ্টা না করো তুমি বিফল হবা, এটা শিওর। ঘরে বসে বসে যদি তুমি সারাদিন ঘুমিয়ে কাটাও, সারাদিন যদি আরাম আয়েশ করে কাটাও, তাহলে একটা জীবন তোমার জন্য কঠিন সময় নিয়ে আসতেছে। তুমি অপেক্ষা করো, একটা কঠিন সময় তোমার জন্য অপেক্ষা করতেছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, এটা ভালো করে মনোযোগ দেবে। দায়িত্বের প্রতি তোমরা দায়িত্বশীল হও, কর্তব্যের প্রতি তোমরা দায়িত্বশীল হও, তাহলে দেখবা একদিন সফলতা তোমাদের কাছে এসে ধরা দেবেই। কোনো মানুষ তোমাদের সফলতাকে আটকাতে পারবে না। আর যদি চেষ্টা না করো, চেষ্টা না করে আরেকটি কথা বলি, স্টিভ জবসের একটা কথা মনে পড়ে গিয়েছে, আমি বলি, আমি খুব সংক্ষেপে বক্তৃতা শেষ করছি। স্টিভ জবস তোমরা চিনো, অ্যাপল কোম্পানির মালিক। তো ওনার একটা কথা আমার মনে পড়ে গেছে যে উনি, তোমরা যদি ওনার জন্ম সম্পর্কে শুনো, ওনার জীবন বৃত্তান্ত বই আছে অনলাইনে পাবে, এগুলার পড়াশোনা করবে। উনি একজন অবৈধ সন্তান। অবৈধ কেন বলছি শুনো, ওনার জন্ম হয়েছে ওনার মা বাবার বিবাহের আগে, এবং ওনার মা তখন কলেজে ইউনিভার্সিটিতে পড়তেন, এবং যাতে কোনো মানুষ যাতে না পারে এর জন্য উনি সিদ্ধান্ত নেন, যখন স্টিভ জবস মায়ের পেটে, তখন সিদ্ধান্ত নেন ছেলেকে দত্তক দিবেন, এবং ছেলেকে দত্তক দিয়ে ফেলেন, এবং দত্তক পরিবারেই বড় হন সেই স্টিভ জবস। 7 মাইল হেঁটে যেতেন হরে কৃষ্ণ মন্দিরে একবেলা আমিষ খাওয়ার জন্য প্রতি রবিবারে। তোমরা তো সেরকম ঘর থেকে উঠে আসো নাই, সেরকম ঘর থেকে তো তোমরা উঠে আসো নাই। সেই স্টিভ জবস প্রতিষ্ঠিত করছেন স্বপ্নের অ্যাপল কোম্পানি। আইফোন তোমরা জানো, সমস্ত পৃথিবীর সব ফোনের মধ্যে এখনো দামের দিক দিয়ে উন্নত, মানের দিক দিয়ে উন্নত সেই আইফোন, সেই স্টিভ জবসের হাত দিয়ে তার সূচনা হয়েছে। এবং এই স্টিভ জবসকে কত চরম ত্যাগের স্বীকার করতে হয়েছে, তা যদি তোমরা স্টিভ জবসের জীবনী পড়ো তাহলে বুঝতে পারবা। এখানে আরেকটা কথা আমি বলি, আমাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা ব্যাপক আমি দেখেছি সাড়া দিয়েছে যে তোমরা সবসময় শিক্ষক খুঁজবা না, মেন্টর খুঁজবা, টিচার খুঁজবা না, মেন্টর খুঁজবা। কোন টিচার তোমাদেরকে কি বললো, কোন শিক্ষক কি বললো সেটা দেখবা না। একজন মেন্টর হচ্ছেন তিনি
যদি তোমার ভিতরে তুমি তোমাকে একজন গর্জব দেখতেছো, অথচ মেন্টর দেখবেন তোমার ভিতরে এক প্রতিভা লুকিয়ে আছে। মেন্টর তোমাকে ভালো পথ নির্দেশ করে দেবেন, তিনি হচ্ছেন মেন্টর। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীরা আলফল টিচারের সিদ্ধান্তে অল্টারনেটিভ ইংলিশকে তারা গ্রহণ করছে। এখন বলতে স্যার বাংলার শিক্ষক, বাংলার পক্ষের কথা বলতেছেন। আমি টিউশন করাই না, আমার এসব ছাত্রের প্রয়োজন নেই, টিউশনের প্রয়োজন নেই, এর জন্য বলতেছি না। আমি বলতেছি এজন্য আমার মনে পড়ে গেছে স্টিভ জবসের একটা কথা। স্টিভ জবস বলেছে, আমাকে জীবনে আমি ইউনিভার্সিটি পড়া শেষ করতে পারিনি, বাবার অর্থের জন্য আমি ইউনিভার্সিটি ড্রপ আউট করি, কিন্তু তিনি বলেছেন আমার জীবনে আমাকে সফলতার প্রথম সিঁড়িতে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে একটা অকর্মণ্য কোর্স, একটা অকর্মণ্য ক্যালিওগ্রাফি। আমি শখে করেছিলাম, এটা কোনো কাজের ছিল না, কিন্তু হঠাৎ করে কম্পিউটারে ফন্ট ডিজাইনিং প্রোগ্রামে আমি কাজ পেয়ে যাই। তখন ক্যালিওগ্রাফি আমাকে ব্যাপক হারে সাহায্য, এবং এই ক্যালিওগ্রাফি আমাকে একজন সফল মানুষের পথ দেখাতে প্রথম আমাকে বাধ্য করে। এখন কথা হইতেছে আমি কেন বলতেছি অল্টারনেটিভ ইংলিশের কথা। অনেক ছাত্রছাত্রীরা ভাবে যে অল্টারনেটিভ ইংলিশটা নিয়ে একটু ভাব মারবো, একটু দেখাবো যে আমি অল্টারনেটিভ ইংলিশ নিয়েছি। এখানে ইংলিশের শিক্ষকরা বসে আছেন, যদি মনের মধ্যে কিছু নেন আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাচ্ছি। কথা হইতেছে বাঙালি ছাত্র, আমি এই ফার্স্ট ইয়ারের ফলাফলে দেখেছি আমাদের বাঙালি ছাত্রছাত্রীরা, আমি শিশু বিকাশ এবং আমার রয়্যাল হাই স্কুলের ছাত্রছাত্রীদের কম্পেয়ার করে দেখেছি যে সবচেয়ে বেশি তারা যে সাবজেক্টে মার্কেটিং করতে পারছে সেটা বেঙ্গলিতে। কারণ তার বাংলা মিডিয়ামের ছাত্র 93, 94, 98, 96 অনার্স সবাই পেয়েছে। কিন্তু এই বাংলা থেকে কে বা কারা কিছু বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীকে ডাইভার্ট করে অল্টারনেটিভ ইংলিশে নিয়েছে। কেন? তোমরা আমেরিকার মানুষের মতো ইংলিশে কথা বলবে, ইংল্যান্ডের মানুষের মতো ইংলিশে কথা বলবে। কই প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত তুমি তাকে ইংলিশ শিখাইতে পারো নাই, সেই সময়টা কি করেছো? নতুন প্রতিভাকে খুঁজবে। আমি আমার জীবন থেকে ব্যর্থ জীবন থেকে বলছি, আমি যতটা সাবজেক্টকে স্কিপ করেছি অতটাই সাবজেক্ট আমার জীবনে কাঁদিয়েছে, অতটাই সাবজেক্ট আমাকে বড় হওয়ার পর অতটা সাবজেক্টই আমাকে কাঁদিয়েছে, অতটা সাবজেক্টের জন্য আমি কষ্ট করছি। জীবনে কোনো অধ্যায়কে স্কিপ করা চলবে না, কোনো বিষয়কে স্কিপ করা চলবে না। নতুন নতুন জিনিস শেখার যদি আকাঙ্ক্ষা তোমার ভিতরে না থাকে তুমি সফল হতে পারবে না কোনোদিন। লিখে নাও, কলম তুলো, খাতা তুলো, লিখে নাও, নতুন জিনিস শেখার যতদিন পর্যন্ত আকাঙ্ক্ষা মনে জন্মাবে না ততদিন পর্যন্ত তুমি সফল হতে পারবে না। বাংলা বিষয়টা ছেড়ে দিয়েছো, অনেকে বাংলা নেওয়া নাই।